আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। এই ভিডিওতে আমি কথা বলবো সোর্সেস অফ ডেটা নিয়ে, অর্থাৎ ডেটা আমরা আসলে কোন কোন উপায়ে পেয়ে থাকি। একদম মেইন এমন না যে কোনো একটা অর্গানাইজেশনের কাছে গেলাম, তারা আমাকে ডেটা দিল, কিংবা ওয়েবসাইটে গেলাম ডাউনলোড করলাম, এরকম না। তারা আসলে কীভাবে ডেটাটা তৈরি করলো, তো সেই বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো। সো মেইনলি আমরা ডেটা পাই তিনটি উপায়ে। একটা হচ্ছে স্যাম্পলিং, একটা হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ডস অ্যান্ড অবজারভেশনাল ডেটা। সো এখন আমরা প্রত্যেকটার একটু উদাহরণ দেখি যাতে এগুলো আরও ভালো করে বোঝা যায়। সো স্যাম্পলিং কি? তো একদম ইংলিশের ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে যে ডেটা ইজ কালেক্টেড ফ্রম এ স্মল পার্ট অফ এ লার্জার গ্রুপ। সো এখানে কয়েকটা টার্ম আপনাদেরকে বুঝতে হবে। তো একটা হচ্ছে স্যাম্পল, আরেকটা হচ্ছে পপুলেশন। এই দুইটা জিনিস সামনে বারবারই আসবে। প্রথমে আমি একটু ছোটো করে আইডিয়া দিয়ে রাখি স্যাম্পল কি আর পপুলেশন কি। সো স্যাম্পল হচ্ছে এই পপুলেশনের একটা পার্ট। এখানে যেমনটা দেখানো হচ্ছে ফিগারে, যে একটা বড় একটা গ্রুপ, সেখান থেকে অল্প কিছু এখানে নেওয়া হয়েছে। সো এখানে যেটা হচ্ছে সেই প্রসেসটার নামই হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং কেন করা হয়? কারণ দেখা যায় যে ডেটা যখন কালেক্ট করা হয়, ধরেন আপনি একটা রিসার্চ করছেন। সো সেই রিসার্চ হয়তো সব মানুষের কাছে যাওয়া পসিবল না কোয়েশ্চেনিয়ার ফিল আপ করার জন্য। সো কোয়েশ্চেনিয়ার সবার কাছে যেহেতু ফিল আপ করা পসিবল হচ্ছে না, আপনি হয়তো অল্প কিছু মানুষের থেকে ডেটা নিচ্ছেন, দেন তাদের থেকে যে ডেটাটা পেলেন তার উপর বেস করে একটা গেস করলেন যে এই ওভারঅল পুরো গ্রুপটা আসলে কি হইতে পারে বা তাদের রেসপন্স কি হইতে পারে। তো যেমন আমরা নর্মালি বেশিরভাগ রিসার্চে এরকমই হয়। সো এই পুরো প্রসেসটাই হচ্ছে আসলে স্যাম্পলিং। সো এইটা একটা ওয়ে যে আমরা ডেটা পেতে পারি। তো এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে একটা কোম্পানি ওয়ান্টস টু নো ইফ পিপল লাইক দ্য নিউ আইসক্রিম ফ্লেভার। সো সেই কোম্পানিটা চাচ্ছে, তারা জানতে চাচ্ছে যে তারা একটা নতুন আইসক্রিমের ফ্লেভার বের করেছে, সেটা আসলে মানুষজন পছন্দ করবে কিনা। সো তারা হয়তো প্রত্যেক কাস্টমারকে গিয়ে তো আর জিজ্ঞেস করবে না, তারা হয়তো 500 জনকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ দেখেন আপনারা এটা পছন্দ করেন কিনা, এবং তাদের উপর থেকেই গেস করে তারা যে অ্যান্সার দিল তার উপর বেস করে তারা একটা ডিসিশন নিল। সো এই ধরনের বিষয় হচ্ছে আসলে স্যাম্পলিং। তারপর আরেকটা আছে, যেমন ধরেন এ ডক্টর স্টাডিজ 100 পেশেন্টস উইথ নিউ ট্রিটমেন্ট এবং ইউজেস দ্যাট ডেটা টু এস্টিমেট হাউ ইট মাইট ওয়ার্ক ফর অল সিমিলার পেশেন্টস। সো এটা হচ্ছে অনেকটা এরকম যে একটা নতুন ট্রিটমেন্ট তারা তৈরি করলো ডক্টর বা কোনো গবেষক, সেটা হয়তো একটা সার্টেন ডিজিজ নিবারণ করার জন্যই তৈরি করা হইলো। পরবর্তীতে সেটা আসলে কাজ করে কি না, যখন দেখলো যে সেটা কাজ করে, তার মানে এটা আসলে সবার জন্যই কাজ করতে পারে, অনেকটা এইভাবেই চিন্তা করা হয়েছে। সো এটা যদিও খুব একটা কারেক্ট ওয়ে না, বাট বোঝানোর জন্য বুঝাইলাম। আচ্ছা, সো স্যাম্পলিং এটা এক্সাম্পল হিসেবে ছিল। এবার ডিজাইন অফ এক্সপেরিমেন্ট দেখি। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট খুব বেশি ইউজ হয় এগ্রিকালচার, মেডিকেল, মানে পাবলিক হেলথ, এই ধরনের সেক্টরগুলোতে, যেখানে আসলে ডেটা বিভিন্ন এক্সপেরিমেন্টেশনের থ্রুতে আমরা পেয়ে থাকি। সো প্রথমে আমরা ডেফিনেশনটা দেখি যে এখানে আসলে একজন এক্সপেরিমেন্টার হইতে পারে গবেষক, হতে পারে ডেটা সায়েন্টিস্ট, হতে পারে এগ্রিকালচারিস্ট, অথবা ফার্মাসিস্ট, যে কেউ। সো তারা আসলে কোনো একটা জিনিসকে চেঞ্জ করে বা কন্ট্রোল করে। যেমন এইখানে ফিগারে যদি আপনি দেখেন যে হতে পারে যে একটা অনেকগুলো জমি বা প্লট, এক একটা প্লটে এক এক পরিমাণে ফার্টিলাইজার দিল, যে এইখানে হয়তো সে 1 কেজি দিল, এইখানে 3 কেজি দিল, এইখানে 1 কেজি দিল, আবার এইখানে দিল না, এরকম বিভিন্ন পরিমাণে দিল। এবং ওই মৌসুম শেষে দেখলো যে আসলে কোন প্লটে কী পরিমাণ ফলন হয়েছে। সো সেটার উপর বেস করে আসলে অপটিমাল কী পরিমাণ ফলন হবে, মানে সার দেওয়া লাগবে বা ফার্টিলাইজার দেওয়া লাগবে সর্বোচ্চ উৎপাদন পাওয়ার জন্য, সেটার একটা ভালো এস্টিমেট পাওয়া যাবে বা ধারণা পাওয়া যাবে। সো এই যে দেখেন এখানে একটা এক্সপেরিমেন্টেশন হইলো, এবং প্রত্যেক দিন ডেটা নেওয়া হচ্ছে, কী পরিমাণ ফার্টিলাইজার দেওয়া হলো, পানি কী পরিমাণ দেওয়া হলো, সব কিছুর কিন্তু নোট নেওয়া থাকে। সো এই প্রসেসে যে আমরা এখানে কিছু ডেটা পাচ্ছি, এটারও কিন্তু গবেষণার জন্য পরবর্তীতে আমাদের স্ট্যাটিস্টিক্স ইউজ করা লাগবে। সো এই ডেটাটাও আমরা পাই। সো এটা কীভাবে পেলাম? এটা পেলাম হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্টের মাধ্যমে। এরকম আরেকটা এক্সাম্পল হচ্ছে,
হেলথ সায়েন্স। তো এখানে কি হচ্ছে, এটা খুবই অনেকের কাছে পরিচিত যে একজন হেলথ প্রফেশনাল সে দুইটা ড্রাগ সে টেস্ট করতে চাচ্ছে যে এগুলো আসলে ভালো কাজ করে কিনা। সো ড্রাগ 1 এবং ড্রাগ 2, সো এখানে হচ্ছে ড্রাগ 1 এবং ড্রাগ 2, এবং সে আরেকটা ফেক মানে হইতে পারে চিনির বা একটা ফেক ড্রাগ আর কি। সো টোটাল 3টা ট্যাবলেট তৈরি করলো 3 ধরনের পেশেন্টকে, মানে সব পেশেন্টদের দেওয়ার জন্য। সো প্রথমে দেখা গেল যে তাদেরকে 3টা ভাগ মানে অনেকগুলা গ্রুপে ভাগ করে দিল। সো একটা গ্রুপে 3 ধরনের ড্রাগ 3 জনকে দিল। এখানে আসলে ইঁদুরকে দেওয়া হয়েছে টেস্ট করার জন্য। সো 1 2 3 তিনজন, 3টাকে 3 রকম, 3 জনকে 3 রকম, 3 জনকে 3 রকম, এরকম করে বিভিন্নভাবে দেওয়া হলো এবং তাদের উপর এফেক্ট দেখা হলো। আলটিমেটলি আমরা এরকম কিছু একটা পাই। সো সেখানে দেখা যাচ্ছে যে ড্রাগ 1 দেওয়ার কারণে এনজাইম লেভেল অনেক বেশি, ড্রাগ 2 এর কারণে মিডিয়াম লেভেলে আছে, প্লাসিবোর কারণে, প্লাসিবো মানে হচ্ছে সেই ফেক ড্রাগটা, সো সেটার কারণে হয়তো অনেক লো, তার মানে এটা আসলে এফেক্টিভ হওয়ার কথা না, সো হয়ও নাই, অনেকটা এরকম। সো এই যে একটা এক্সপেরিমেন্ট হইলো এবং এই এক্সপেরিমেন্টটা আসলে কতটুকু এফেক্টিভ, কোন ড্রাগটা আসলেই ভালো, সায়েন্টিফিক্যালি প্রুভ করার জন্য আমাদেরকে আসলে একটা সায়েন্টিফিক ওয়েতে আগানো উচিত। তো সেটাই আমরা আসলে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেস্টের মাধ্যমে সামনে জানতে পারবো। সো এই যে আমরা ডেটা পাচ্ছি এটাও কিন্তু আসলে ডিজাইন অফ এক্সপেরিমেন্টের মাধ্যমে পাচ্ছি। সো এবং আরেকটা খুবই পপুলার, যারা অনেকে শুনে থাকবেন, এবি টেস্টিং। সো এবি টেস্টিংয়ে কী হয়, এটার মাধ্যমেও কিন্তু আমরা ডেটা পাই। সো এবি টেস্টিং কিন্তু আসলে একটা ডিজাইন অফ এক্সপেরিমেন্টের অংশ। সো এখানে আসলে কি হয় যে একজন মার্কেটার হয়তো সে টেস্ট করতে চাচ্ছে 2টা ভিন্ন ধরনের অ্যাড প্লেসমেন্ট কিংবা অ্যাডের ডিজাইন, যে কোন ডিজাইনটা বেশি কনভার্সন দিচ্ছে আমাকে, মানে কোনটা মানুষ বেশি ক্লিক থ্রু করতেছে, সো এই ধরনের বিষয়গুলো। সো সেখানে দেখা যাবে যে আমরা আসলে কোনটাতে বেশি ক্লিক হচ্ছে সেটার একটা ডেটা পাচ্ছি। সো এটার সাথে আমরা কী পাচ্ছি, আরও যারা ক্লিক করছে তাদের ডেমোগ্রাফিক ফিচারগুলো জানতে পারছি, যে তাদের এজ কেমন, তাদের জেন্ডার কী, তারা আগে পারচেস করেছে কি না, তারা কি মোবাইল ইউজ করে, এরকম আরও অনেক ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে যাই। সো ওইটার মাধ্যমেও কিন্তু আমরা পরে এক্সপেরিমেন্ট করতে পারি যে আসলে কী ফ্যাক্টরের কারণে কী ধরনের মানুষজন কোন ধরনের অ্যাডের প্রতি বেশি আকৃষ্ট হয়। সো এটা হচ্ছে এবি টেস্টিং, বা এখানেও কিন্তু আমরা ডিজাইন অফ এক্সপেরিমেন্টের ইউজ দেখতে পাচ্ছি। সো এটার মাধ্যমে আমরা ডেটা পাই যেটাকে পরবর্তীতে একটা ভ্যালিড ওয়েতে অ্যানালাইসিস করতে হবে। আর ফাইনালি অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ডস অ্যান্ড অবজারভেশনাল ডেটা, নাম শুনে বুঝতে পারার কথা যে এখানে আসলে কী হচ্ছে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে কয়েকটা, হেলথ রেকর্ডস ফ্রম হসপিটালস। সো প্রথমে যে একটা এক্সাম্পল ছিল ওইটা আসলে ডিজাইন অফ এক্সপেরিমেন্টের এক্সাম্পল, বাট এখানে যেটা সেটা হচ্ছে জাস্ট হসপিটাল রেকর্ড, যে ধরেন একটা হাসপাতালে প্রতি মাসে কতজন মানুষ মারা যাচ্ছে, কতজন মানুষ জন্ম নিচ্ছে, কতজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে আসলো, এই ধরনের যে রেকর্ডগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে যেগুলো ইউজ করা হয় সেই ধরনের রেকর্ড বোঝানো হচ্ছে এখানে। অনেকটা এভাবে চিন্তা করতে পারেন, করোনার টাইমে সারা দেশ থেকে বিভিন্ন হসপিটাল থেকে ডেটা যেত, সেন্ট্রালি ডেটা কালেক্ট করা হতো, দেখা হতো যে কোন হাসপাতালে কতজন মারা গেল, কতজন ভর্তি হলো ইত্যাদি, এই ধরনের রেকর্ডগুলো আসতো হসপিটাল থেকে। তারপর ইলেকট্রিসিটি কনজাম্পশন ফ্রম পাওয়ার কোম্পানিজ, তো এটা তো অবভিয়াসলি তাদের কাছে রেকর্ড থাকবেই, এবং এটা কিন্তু ক্যাগেল হোক বা যে কোনো সোর্সে হোক সেখানে গেলে আপনারা পাবেন। তো তারা কোত্থেকে পাচ্ছে, তারা বিভিন্ন পাওয়ার কোম্পানি থেকেই পাচ্ছে। আর ওয়েদার ডেটা কালেক্টেড বাই স্যাটেলাইটস অ্যান্ড গ্রাউন্ড স্টেশন, সো এরা হচ্ছে সার্টেন টাইম পর হচ্ছে ডেটাগুলো কালেক্ট করে। সো এটাও আরেকটা ওয়ে ডেটা কালেকশনের। সো এগুলোই ছিল মেইনলি মানে ডেটার সোর্স। আমরা আসলে সবগুলো সম্পর্কে একটা আইডিয়া নিলাম, সামনে দেখি আস্তে আস্তে এগুলো নিয়ে কীভাবে কাজ করা পসিবল। সো সে পর্যন্ত সাথে থাকবেন, ধন্যবাদ।